আইসিসি এলিট প্যানেলে সৈকতের মতো আম্পায়ারের অভাব বাংলাদেশে, সেজন্য মানোন্নয়নের ঘাটতি বড় কারণ মনে করছেন বিশেষজ্ঞরা। অনূর্ধ্ব 20 নারী ফুটবলে এবার মিশন লাওস, এশিয়া কাপে চূড়ান্ত পর্বে খেলার চ্যালেঞ্জ আফিদাদের। পেপ গার্দিওলা স্বর্ণযুগ আবারও বার্সেলোনায় ফিরিয়ে আনতে চান হ্যান্সি ফ্লিক, চ্যাম্পিয়ন্স লিগ সহ জিততে চান অনেক ট্রফি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুরু করছি বাংলা ভিশনের স্পোর্টস বুলেটিন স্পোর্টস টাইম। আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত আইসিসি এলিট প্যানেলের বাংলাদেশের আম্পায়ার বলতে ওই একজনই। সম্প্রতি ইংল্যান্ড ভারতের টেস্ট সিরিজে দুটি ম্যাচে সাহসী সিদ্ধান্ত দিয়ে আলোচনায় সৈকত। তবে কেন সৈকতের মতো দক্ষ আম্পায়ার আর পাচ্ছে না বাংলাদেশ? আম্পায়ার্স কমিটির এজিএমে উঠে এসেছে অনেক সমস্যা ও দাবির কথা, যদিও সেখানে আম্পায়ারদের মানোন্নয়নের ঘাটতি বড় কারণ হয়ে উঠেছে। জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ পরিচালকদের সংগঠন বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা। আম্পায়ার এনামুল হক মনি, মাসুদুর রহমান মুকুল, সাথীরা জাকির জেসি সহ বাংলাদেশের স্বনামধন্য আম্পায়াররা নিজেদের মতামত উপস্থাপন করেন সভায়। জেলা ও বিভাগীয় পর্যায়ের আম্পায়ার সহ 200-র বেশি আম্পায়ার আছে দেশে। তাদের মধ্যে হাতেগোনা কয়েকজন আন্তর্জাতিক পর্যায়ে ম্যাচ পরিচালনা করে থাকেন। আইসিসির তালিকাভুক্ত 5 আম্পায়ার সৈকত, মুকুল, সোহেল, তানভীর ও মোর্শেদ সুমন আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের গৌরব। আইসিসি ইলিট প্যানেলে আছেন সৈকত, কিন্তু সংখ্যাটা বাড়ছে না দেশের অন্য আম্পায়ারদের পারফরমেন্সের ঘাটতিতে, মনে করেন এনামুল হক মনি। বিসিবির মাধ্যমে আম্পায়ার তৈরির কাজটা করি, আমি মনে হয় আমার আর অভির চেয়ে ভালো কেউ জানে না যে এখনকার মানের আম্পায়ারদের মানটা কতটুকু। আপনারা আপনাদের পারফরমেন্স, আমি বলি না যে ডায়াসে এসে তর্ক করেন, যুদ্ধ করেন, কথার যুদ্ধ করেন না, আপনারা আপনাদের কাজ দিয়ে প্রমাণ করে দিবেন। ম্যাক্সুমন সে ন্যাশনাল টিমের প্লেয়ার, আর গাজী বা ওই ওরা ন্যাশনাল টিমের ব্যাকগ্রাউন্ড নাই, বাট ওদের পারফরমেন্স যদি ভালো থাকে, ফিল্ড পারফরমেন্সও ভালো থাকে, ওইটাতে ওয়ান অফ দ্য ব্যাকগ্রাউন্ড থাকা মানে কি একটা ক্যারিটেরিয়া হলো, কিন্তু আপনার মূল ক্যারিটেরিয়া তো আপনাকে আম্পায়ারিং করতে হবে, তাই না? বিপিএল, প্রিমিয়ার লিগ, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ সহ ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফিক্সিং, দুর্বল আম্পায়ারিং এর অভিযোগ দীর্ঘদিন ধরে। আম্পায়ারদের মান উন্নয়ন, তাদের সুবিধা অসুবিধা, সমস্যা ও সীমাবদ্ধতার কথাগুলো বিসিবিতে উপস্থাপন করার মতো দায়িত্বশীল প্রতিনিধি নেই জবাবদিহিতাও। আম্পায়ারদের মধ্য থেকে বিসিবি পরিচালক নির্বাচনের প্রয়োজন মনে করেন আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও ক্রিকেট সংগ্রাহকরা। আমাদের আম্পায়ার কোনো ডিরেক্টর নাই ক্রিকেট বোর্ডে। আগে আমাদের মূলা ঝোলানো হয়েছিল যে আমাদের ডিভিশনাল কমিটি হবে, ক্রিকেট বোর্ড ডিসেন্ট্রালাইজ হবে, ডিভিশন হবে। ডিভিশন হইলে আমরা প্রত্যেক ডিভিশন থেকে একটা করে কাউন্সিলর পেতাম। আমরা কিন্তু আজকে 13-14 বছর আগে আমি ডিভিশন কমিটি করে ফেলছি। যখন ক্রিকেট বোর্ড ডিসিশন নিয়েছে আমরা ডিভিশন কমিটি করে ফেলছি, কিন্তু ক্রিকেট বোর্ড প্রত্যেক এই নতুন প্রেসিডেন্ট এসেও বুলবুলও আমার প্লেয়ার ছিল, বুলবুলও কিন্তু এখন ডিভিশন হবে বলতেছে, কিন্তু হয় না। ডিভিশন হলে আমরা ডিভিশন থেকে একটা করে কাউন্সিলর চাইতাম, তাহলে আমাদের কাউন্সিলর বাড়তো। ইন দ্যাট কেস আমরা ইলেকশনে কন্টেস্ট করেও আসতে পারতাম। আমাদের চাওয়াটা হলো যে আমাদের বিসিবিতে একটা রিপ্রেজেন্টেটিভ দরকার। ক্রিকেটের উন্নতি করতে গেলে আম্পায়ারের উন্নতি করতে হবে। আম্পায়ারিং পলিসি আমরাই নিতে পারবো ভালো, আমাদের একটা রিপ্রেজেন্টেটিভ দিতে হবে, সেটা এনএসসির কোটায় দাও আর যেখান থেকে দাও। আমরা গত 17 বছর যেটা দেখেছি সেটা এই যে লিগের খেলাগুলি বা বিভিন্ন খেলাতে যেরকম অনিয়ম এবং দুর্নীতি দেখেছি, সেটার থেকে আমাদের বেরিয়ে আসার জন্য কিন্তু এই জিনিসটা দরকার আছে যে আম্পায়ার্স প্রতিনিধি একজন থাকা বোর্ডে। আম্পায়ার্সদের যে একটা অগ্রণী ভূমিকা, তাদের যে সিদ্ধান্তের ফলে যে একটি ভালো খেলোয়াড় উঠে আসতে পারে, আবার একটি ভালো খেলোয়াড় চলেও যেতে পারে একেবারে, সেটা যাতে না হয় সেই জিনিসগুলি দেখার জন্য আমাদের মনে হয় আম্পায়ার্সে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একজন আম্পায়ার্স প্রতিনিধি থাকা উচিত। আম্পায়ার্স অ্যাসোসিয়েশন থেকে একজন প্রতিনিধি নেওয়ার সুযোগ থাকে। এটা শুধু গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে যে নিতে হবে সেটাও কিন্তু নয়। বিসিবি কিন্তু আভ্যন্তরীণ যে মিটিংগুলি হয় বোর্ড অফ ডিরেক্টরসের ভিতরে, সেখান থেকেও কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে করা যেতে পারে। আরেকটি জিনিস হলো আম্পায়ার্সদের ভিতর থেকেও যদি একজন বিসিবি ডিরেক্টর হিসেবে আসতে পারে, সেটার ব্যাপারেও যদি পদক্ষেপ নেয় সেটাও করা যেতে পারে। সেটা করলে মনে হয় আরও সুন্দর হবে, বাংলাদেশের ক্রিকেটটা আরো সুন্দরভাবে চলতে পারে। আগামী অক্টোবরে বিসিবি নির্বাচন হওয়ার কথা। নতুন কমিটির মধ্যে নিজেদের প্রতিনিধি থাকবে আশা বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সাফ অনূর্ধ্ব 20 নারী ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ, এবার মিশন এশিয়া কাপ।
লাওসে বাছাই পর্বের গন্ডি পেরোনোর চ্যালেঞ্জ আফিদাদের। তবে গ্রুপে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মতো দল থাকায় সেরা 3 রানার্স আপে থাকার লক্ষ্য বাংলাদেশের। নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে যেভাবে খেলার স্বপ্ন পূরণ করেছে লাল সবুজের দেশ, সেভাবেই সাগরিকা তৃষ্ণা রূপারা এবার জয় করতে চান অনূর্ধ্ব 20 এশিয়া কাপ। ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব 20 নারী ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন আফিদাদের সামনে এবার এএফসি অনূর্ধ্ব 20 ফুটবলের বাছাই পর্বের চ্যালেঞ্জ। আগামী 6 থেকে 10 আগস্ট 8 গ্রুপের বাছাই পর্বে লড়বে 33টি দল। এইচ গ্রুপে খেলছে বাংলাদেশ। এই গ্রুপের ম্যাচগুলো হবে লাওসে ভিএনটিএনএল লাও জাতীয় স্টেডিয়ামে 6 আগস্ট স্বাগতিক লাওস, 8 আগস্ট তিমুর লিস্তে ও 10 আগস্ট দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাছাই 8 গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা 3 রানার্স আপ আগামী বছর থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব 20 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে খেলবে। এএফসি অনূর্ধ্ব 16 নারী ফুটবলে দুবার মূল পর্বে খেলেছে বাংলাদেশ, তবে অনূর্ধ্ব 20 পর্যায়ে বাছাই পর্বে আটকে আছে তারা। এবার তা টপকে যেতে চায় আফিদারা। গ্রুপে শক্তিশালী দক্ষিণ কোরিয়া থাকায় তাদের চোখ সেরা 3 রানার্স আপে। অধিনায়ক আফিদা সহ অনূর্ধ্ব 20 দলে খেলছেন জাতীয় দলের 9 ফুটবলার। তাই বাছাই পর্বে ভালো খেলতে পারলে তা অস্ট্রেলিয়া 2026 নারী এশিয়ান কাপের জন্য সহায়ক হবে মনে করেন লাল সবুজ নারী দলের কোচ ও অধিনায়ক। বার্সেলোনায় সোনালী দিন আবারও ফিরিয়ে আনতে চান হান্সি ফ্লিক। তার নেতৃত্বে প্রথম মৌসুমে ট্রেবল জয় সহ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে একাধিকবার হারিয়েছে বার্সা। কিন্তু আগের কয়েক মৌসুমের ব্যর্থতায় ফিফা ক্লাব বিশ্বকাপে খেলতে পারেনি বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগেও সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে। তবে হতাশ নন জার্মান কোচ ফ্লিক। ইয়ামাল, পেদ্রি, রাফিনিয়া, রাশফোর্ডদের নিয়ে মেসি, ইনিয়েস্তা, জাভি, পিকের যেভাবে ক্লাবকে রাঙিয়েছে, বার্সাতে সেই পেপ গার্দিওলার স্বর্ণযুগ ফিরিয়ে আনতে চান তিনি। হ্যান্সি ফ্লিকের কোচিংয়ে গত মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স উপহার দেয় বার্সেলোনা। ঘরোয়া 3 প্রতিযোগিতা, লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রের শিরোপা জিতে নেয় তারা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে 2টি ফাইনাল সহ মৌসুমে 4 বারের দেখায় প্রতিটিতে জয়ের স্বাদ পায় কাতালান ক্লাবটি। তবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে 2 লেগের রুদ্ধশ্বাস লড়াইয়ে ইন্টার মিলানের বিপক্ষে হেরে বিদায় নেয় লামিনে ইয়ামাল, রাফিনিয়ারা। স্মরণীয় মৌসুম কাটিয়ে গত মে মাসে বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ 2027 সালের জুন পর্যন্ত বাড়িয়ে নেন ফ্লিক। প্রাক মৌসুম প্রস্তুতি পর্বে দল নিয়ে এখন এশিয়া সফরে থাকা 60 বছরের এই জার্মান কোচ বলেন, গত মৌসুমের সাফল্যের পুনরাবৃত্তি চান তারা। আমরা নিজেদের সামর্থ্যে নজর রাখছি এবং গত মৌসুমের মতো একই লক্ষ্যে এগিয়ে যেতে চাই। প্রতিটি ম্যাচেই জয়ের চেষ্টা করব। এটা কঠিন মৌসুম হবে, তবে আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে এগোচ্ছি। আমরা দলের মান উন্নত করেছি। চলতি গ্রীষ্মের দল বদলে 3 জন খেলোয়াড় দলে টেনে স্কোয়াডের শক্তি বাড়িয়েছে বার্সেলোনা। স্প্যানিশ গোলরক্ষক হুয়ান গার্সিয়া ও তরুণ সুইডিশ উইঙ্গার রুনি বার্ডকিকে কেনার পর ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডকে নিয়ে এসেছে তারা। প্রাক মৌসুম প্রস্তুতিতে জাপানের ক্লাব ভিসেল কোবেকে 3-1 গোলে হারানোর ম্যাচ দিয়ে নতুন ঠিকানায় অভিষেক হয় এই 3 জনের। বার্ডকি একটি গোলও করেন, আর সেই গোলে অবদান রাখেন রাশফোর্ড। এই তারকাকে নিয়ে আশাবাদী ফ্লিক। মার্কাস দারুণ খেলোয়াড়। ইউনাইটেডে কেরিয়ার শুরু করার পর থেকে বহু বছর ধরে তাকে আমি অনুসরণ করে আসছি। তার মান উঁচুতে এবং আমরা আশা করি এই মৌসুমে দলের হয়ে তা দেখাতে পারবে সে। গত মৌসুমে বার্সেলোনার সাফল্যের পথে অসাধারণ পারফর্ম করেন লামিনে ইয়ামাল। 18 গোল করার পাশাপাশি 21টি অ্যাসিস্ট করেন তরুণ স্প্যানিশ উইঙ্গার। সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে বার্সেলোনার হয়ে 100 ম্যাচ খেলার কীর্তি গড়েন। সম্প্রতি 18 বছর পূর্ণ করা এই তারকা পেয়েছেন 10 নম্বর জার্সি। বরাবরের মতোই তাকে প্রশংসায় ভাসিয়েছেন ফ্লিক। গত মৌসুমে আমরা দেখেছি লামিনে একজন অবিশ্বাস্য বিরল প্রতিভা। সবসময় সে ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। আমি খুব খুশি যে সে আমার দলে আছে। বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে সুর মিলিয়ে ফ্লিকও বলেছেন, এবারের দল বদলে আর কোনো খেলোয়াড় দলে নেওয়ার প্রয়োজন নেই তাদের। উঁচুমানের খেলোয়াড়দের নিয়ে আমার দারুণ একটা দল আছে। প্রতিটি পজিশনের জন্য 2 জন করে খেলোয়াড় আছে এবং কিছু পজিশনে 3 জনও আছে। অবশ্যই দল সামলানো সহজ নয়, তবে আমি খুশি। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। শুভমান গিল ভারতীয় ক্রিকেটের নতুন কাণ্ডারি। তার নেতৃত্বে ইংল্যান্ড সফরে দারুণ খেলছে ভারত। গিল নিজেও সিরিজে বেশ কয়েকটি রেকর্ড নিজের করে নিয়েছেন। অধিনায়ক হিসেবে ভেঙেছেন সুনীল গাভাস্কারের 5 দশকের পুরনো রেকর্ড।
ইংল্যান্ড কিংবদন্তি ডেভিড গাভারকেও ছাড় দেননি। তবে স্যার ডন ব্রডম্যানের 974 রানের রেকর্ডটি এবার বেঁচে গেলেও গিলের বুইলোর তাণ্ডবে ডনের 810 রানের রেকর্ডটি উড়ে যায় কিনা সেটাই এখন দেখার বিষয়। শুভমান গিল দ্য নিউ কান্ডারি অফ ইন্ডিয়ান ক্রিকেট। ইংল্যান্ড সফরে ভারতীয় টেস্ট দলকে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকেই, নিজেও আলো ছড়াচ্ছেন ব্যাট হাতে। প্রথম 4 টেস্টেই 4 সেঞ্চুরি কোলে আলোড়ন তুড়েছেন। এর মধ্যে একটি ডাবল সেঞ্চুরিও আছে। এক টেস্টে উভয় ইনিংসে সেঞ্চুরির ঘটনাও। দ্য ওভালে প্রথম ইনিংসে 21 রানে আউট হয়ে হতাশ করলেও ওই ইনিংসেও ভারতীয় ক্রিকেটে একটি রেকর্ড গড়েছেন। তাতে ভারতের হয়ে অধিনায়ক হিসেবে এক সিরিজে সুনীল গাভাস্কারের 732 রানের রেকর্ডটি নিজের করে নিয়েছেন গিল। শুধু এখানেই থেমে থাকেননি, একই সাথে ইংলিশ কিংবদন্তি ডেভিড গাভারের 732 রানের রেকর্ডটিও টপকে গেছেন। অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন গ্রাম গুজ। 1990 সালে ভারতের বিপক্ষে হোম সিরিজে গুজ 752 রান করেছিলেন 3 টেস্টে। ওভালে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে 11 রান করার পথে গিল এবার সেই রেকর্ডও ভেঙেছেন। তার সামনে এখন শুধু ছিল স্যার ডন ব্রডম্যানের 810 রানের রেকর্ড, কিন্তু সেটি ভাঙতে পারলেন না। যদিও দেশের বাইরে অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বাধিক রানের রেকর্ডও নিজের করে নিয়েছেন গিল। 1966 সালে ইংল্যান্ড সফরে ওয়েস্ট ইন্ডিজের স্যার গ্যারি সোবার্স 722 করেছিলেন। সেই রেকর্ড এখন গিলের দখলে। তবে মাত্র 20 রানের জন্য ভারতের হয়ে এক সিরিজে গাভাস্কারের সবচেয়ে বেশি 774 রানের রেকর্ডটিও টপকে যেতে পারলেন না গিল। তারপরও ইংল্যান্ড সফরে দলকে সামনে থেকে নেতৃত্ব দেয় স্মরণীয় হয়ে থাকবেন ভারতীয় ক্রিকেটে। 1 বছর আগেও বলা হতো টটেনহ্যাম এবং সন মেড ফর ইচ আদার, কিন্তু পেশাদার ক্রীড়াবিদদের জীবনটাই এমন, বয়সের ভারে একটা সময় থামতেই হয়। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোকেও ছাড়তে হয়েছে প্রিয় বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের মায়া। দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং মিনকেও এক যুগের বন্ধন ছিন্ন করতে হলো টটেনহ্যামের সাথে। সৌদি প্রো লিগ বা যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার হতে যাচ্ছে সনের নতুন ঠিকানা। নতুন ঠিকানায় এশিয়ান ফুটবলের সবচেয়ে বড় তারকা সন জ্বলে উঠুন আপন আলোয়, সেজন্য জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা। পেশাদার ফুটবলে একটি দলের হয়ে এক যুগ খেলা অনেক বড় ঘটনা। সেখানে দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং মিন ইংলিশ ক্লাব টটেনহ্যামের সবচেয়ে বড় তারকা ছিলেন। স্পার্সদের ঘরের ছেলেই হয়ে উঠেছিলেন সন। কিন্তু শনিবার 1 দশকের সম্পর্কে ইতি টানার ঘোষণা দিয়েছেন কোরিয়ান ফুটবলের সবচেয়ে বড় তারকা। সনের এই 10 বছর শুধু তারই নয়, টটেনহ্যামের ইতিহাসেও সবচেয়ে সফল এক অধ্যায়। এই বছর মেতে সনের নেতৃত্বে টটেনহ্যাম 17 বছর পর প্রথম ট্রফি জয় করেছে, তাও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবকে হারিয়ে ইউরোপা লিগ জয় করেছে। এছাড়া সনের সময়ই ক্লাবের ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও খেলেছে দলটি। যদিও দুর্ভাগ্য, 2018-19 মৌসুমে সেই ফাইনালে লিভারপুলের কাছে হেরে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে স্পার্সদের। তবে গত মৌসুমে দলগত সাফল্য পেলেও ক্লাবের অধিনায়ক হিসেবে সনের সময়টা ভালো যায়নি। ইনজুরিতে অনেক ম্যাচ খেলতে পারেননি। তখনই ধারণা করা হয়েছিল মৌসুম শেষে ক্লাব ছাড়তে পারেন সন। টটেনহ্যামে নিজের ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট সন বলেছেন, দলের জন্য সর্বোচ্চ চেষ্টাই করেছেন। ইউরোপা লিগ জয়কে ক্লাবের জন্য বড় সাফল্য হিসেবে দেখছেন সন। 16 বছর বয়সে দক্ষিণ কোরিয়া থেকে জার্মানির বুন্দেসলিগায় যোগ দেন সন। সেখান থেকে যোগ দিয়েছেন টটেনহ্যামে। স্পার্সের হয়ে 450টিরও বেশি ম্যাচ খেলে গোল করেছেন। ক্লাবের ইতিহাসে রেকর্ড 173টি। এই ছিল বাংলা ভিশনের স্পোর্টস বুলেটিন স্পোর্টস টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।